টুয়েলভের সলিস্ট্রেটের আজ লাস্ট ক্লাস, তোমরা সবাই জানো। তো দেখো, বোর্ডে একটা চার্ট করা আছে, রেডিয়াস রেশিও, স্ট্রাকচার, কোঅর্ডিনেশন নাম্বার, এক্সাম্পল, এই বিষয়ে আলোচনা হবে। তো তার আগে তোমাদের আমি একটা ভিডিও দেখাই, এটা ভালো করে খেয়াল করো। ওকে, Structure of NaCl. Radius of a sodium ion is 0.95 angstrom and that of chloride ion is 1.81 angstrom. The radius ratio of sodium ion and chloride ion comes out to be 0.526. The radius ratio suggests that the coordination number of each ion is 6. Though in an NaCl structure, each sodium ion is surrounded by 6 chloride ions, and similarly, each chloride ion is surrounded by 6 sodium ions. As you can see, each sodium ion is octahedrally surrounded by 6 chlorine ions. If we extend the cube structure, we can also see that each chlorine ion is octahedrally surrounded by 6 sodium ions. Total number of chloride ions per unit cell is 1/8 of 8 chloride ions at the corner of the cube and half of 6 chloride ions at face centers of the cube. So total number of chloride ion per unit cell is 4. Number of sodium ions per unit cell is given by sum of 1/4 of 12 sodium ions at the center of each side of the cube and 1 sodium ion at the body center of unit cell, which equals to 4 sodium ions per unit cell. দেখো, যে ভিডিওটা দেখানোর উদ্দেশ্য এটাই, যেটা 3 ডাইমেনশনালি এখনো পর্যন্ত আমি এই লকডাউন পিরিয়ডে আমি অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, যেটা ওই ভিডিও করে দেখানো ছাড়া সম্ভব নয়। তো কথাটা হচ্ছে এটাই, যেটা বইয়ে যে ছবি আঁকা আছে, বইয়ের পেজে যে ছবি 3 ডাইমেনশনাল পিকচার হলেও, যেহেতু বইটাতে তো 3 ডাইমেনশনাল ওইভাবে দেখানো সম্ভব নয়, তো 2 ডাইমেনশনালি মোটামুটি দেখায়। তো সেখান থেকে যতটা আইডিয়া নিতে পারবে, ওই জন্য আমি ভিডিওটা দেখিয়ে তোমাদের ক্লিয়ার করতে চাইলাম। দেখো, এবারে একটা বইয়ের ছবি দেখাচ্ছি তোমাদের, এই টেক্সট বইয়ের ছবি। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার, NaCl এর বেসিক স্ট্রাকচার, যেটাকে বলা হয় রক সল্ট। ভালো করে দেখো, ব্লু কালির যে পার্টিকেলগুলো রয়েছে ওগুলো হচ্ছে Cl মাইনাস, আর রেড কালির যে এগুলো রয়েছে পার্টিকেলগুলো, ওগুলো হচ্ছে Na প্লাস। দেখো, এটা কিউবিক স্ট্রাকচার অবশ্যই। এখন দেখো, এই যে স্ট্রাকচার হয়েছে, ভালো করে খেয়াল করো, এটা কিন্তু একটা পৃষ্ঠকেন্দ্রিক। তার কারণ দেখো, প্রত্যেকটা কর্নারে পার্টিকেল রয়েছে আর প্রত্যেকটা পৃষ্ঠতলের কেন্দ্রে পার্টিকেল রয়েছে। দেখো, প্রত্যেকটা কর্নারে Cl মাইনাস আছে আর প্রত্যেকটা পৃষ্ঠতলের মাঝখানে দেখো Cl মাইনাস আছে। পৃষ্ঠকেন্দ্রিক বলা যায়। এবার কথাটা হচ্ছে, Na প্লাসটা তাহলে কিভাবে অবস্থান করছে? Na প্লাসটা দেখো, প্রত্যেকটা যে বাহু আছে না, সেই বাহুর মধ্যবিন্দুতে অবস্থান করছে। এবার এখানে যেটা দেখিয়েছে সেটা কিন্তু টাচ করে নেই, কিন্তু প্রত্যেকটা বাহু বরাবর যে পার্টিকেলগুলো রয়েছে প্রত্যেকটার সঙ্গে টাচ করে আছে, কিন্তু রেড পার্টিকেলের সঙ্গে ব্লু পার্টিকেল প্রত্যেকটা টাচ করে আছে। তো দেখো, পৃষ্ঠকেন্দ্রিক হলেও কিন্তু নর্মাল পৃষ্ঠকেন্দ্রিকের থেকে একটু আলাদা ধরনের স্ট্রাকচার। এবং আমি আগের ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম যে এটা কিভাবে হয়। এর জন্য শুধুমাত্র NaCl স্ট্রাকচারের জন্য ফর্মুলাটা একটু আলাদা হয় পৃষ্ঠকেন্দ্রিকের যে নর্মাল ফর্মুলার থেকে। এখানে যেটা হয় সেটা হচ্ছে Rc প্লাস Ra ইকুয়াল টু A/2, আমি এটা দেখিয়েছি। আচ্ছা, এখানটা তোমরা এই স্ট্রাকচার থেকেও তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। ভালো করে দেখো, আমি একটু যদি আমি মার্ক করি আরো ভালো বুঝতে পারবে। দেখো, রেড পার্টিকেলটা, ধরো একটা রেড পার্টিকেল, ভাবো এই রেড পার্টিকেল, ভালো করে ভাবো, এই রেড পার্টিকেলটাকে একদম ডাইরেক্টলি টাচ হয়ে আছে কিন্তু 6টা ব্লু পার্টিকেল। ভালো করে ভাবো, এই এই বাহু এই বরাবর দেখো দুটো ব্লু পার্টিকেল টাচ করে আছে ডাইরেক্টলি।
আচ্ছা বাবু, এই যে ওপরে একটা ব্লু পার্টিকেল, নিচে একটা ব্লু পার্টিকেল টাচ করে আছে, ওকে। আবার দেখো এই ব্লু পার্টিকেল, এই ব্লু পার্টিকেল, ওকে। তার মানে এই পার্টিকেল, এই পার্টিকেল, এই পার্টিকেল, এই পার্টিকেল, আর উপরের এই পার্টিকেল, এই পার্টিকেল। তার মানে দেখো এক একটা রেড পার্টিকেলকে দেখো 6টা পার্টিকেল টাচ করে আছে। তার মানে ভাবো একটা সিএল মাইনাসকে 6টা এনএ প্লাস, আবার ঘুরিয়ে বললে একটা এনএ প্লাসকে 6টা সিএল মাইনাস টাচ করে আছে এই স্ট্রাকচার। ওই জন্য দেখো NaCl যার কোঅর্ডিনেশন নাম্বার 6, মানে Na প্লাসেরও কোঅর্ডিনেশন নাম্বার 6, Cl মাইনাসের কোঅর্ডিনেশন নাম্বারও 6, বা NaCl এরও 6 বলা যায়, দুটোই যেহেতু সেম। মানে Na প্লাসকে ঘিরে 6টা Cl মাইনাস আছে, একটা Na প্লাস Cl মাইনাসকে ঘিরে 6টা Na প্লাস আছে, এরকম একটা Na প্লাসকে ঘিরে 6টা Cl মাইনাস। সেরকম আরো ভ্যারাইটিস এরকম স্ট্রাকচার হয়, তুমি স্ট্রাকচার দেখে বুঝতে পারবে। জিঙ্ক সালফাইডের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 4, সিজিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 8, মানে একটা CS প্লাসকে ঘিরে 8টা Cl মাইনাস, একটা Cl মাইনাসকে ঘিরে 8টা CS প্লাস। এবার ভিডিওতে যেটা দেখালাম সেটা হচ্ছে Na প্লাস এই ক্যাটায়নের তো একটা রেডিয়াস ব্যাসার্ধ আছে, Cl মাইনাসের তো একটা রেডিয়াস ব্যাসার্ধ আছে। তো ওই যে দুটো ব্যাসার্ধের অনুপাতটা না, রেশিওটা দেখা যাবে এই রেঞ্জের মধ্যে আসছে, 0.414 থেকে 0.732 মধ্যে। এবার দেখা যাচ্ছে এটা অ্যানালিসিস করে যে রেডিয়াস রেশিও দেখো, ক্যাটায়ন আর অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাত যদি এই রেঞ্জে থাকে তখন তার স্ট্রাকচারটা হয় অষ্টতলকীয় এবং কোঅর্ডিনেশন নাম্বারটা 6 হয়, ওকে। যেমন NaCl স্ট্রাকচার, তো এই রেডিয়াস রেশিও রেঞ্জে থাকলে সেটা চতুস্তলকীয় হয়, যেমন এক্সাম্পল ZnS কোঅর্ডিনেশন নাম্বার 4। এই রকম ধরনের এইটা সম্পর্কে একটা আইডিয়া তোমাকে রাখতে হবে, কারণ শর্ট কোয়েশ্চেন হিসেবে তোমাকে দিতে পারে যে NaCl এ Na প্লাসের কোঅর্ডিনেশন নাম্বার কত, 6, রেডিয়াস রেশিও থেকে একটা ছোট্ট অঙ্ক দিতে পারে। ধরো একটা ক্যাটায়নের ব্যাসার্ধ বলে দিল, অ্যানায়নের ব্যাসার্ধ বলে দিল, তুমি ঝট করে অনুপাতটা বের করে নেবে, করে নিয়ে দেখবে কোন রেঞ্জে পড়ছে, যে রেঞ্জে পড়ছে তখন তার স্ট্রাকচার বা কোঅর্ডিনেশন নাম্বার তুমি বলে দিতে পারবে, তাই না? এবারে কিছু কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। দেখো সরল দেহকেন্দ্রিক বা পৃষ্ঠকেন্দ্রিক কোন যৌগের ক্ষেত্রে হবে এটা বলা কখনো সম্ভব নয়, এটা প্র্যাকটিক্যাল ব্যাপার। পৃথিবীতে কত যৌগ আছে, কত কেলাস আছে, তাই না? তার একক কোষটা কি ধরনের এটা বলা খুব মুশকিল, তাই না? তোমার যদি চার্ট থাকে তুমি দেখে বলতে পারো। ওই জন্য দেখবে ম্যাথ করার সময় তোমায় বলে দেয় যেটা দেহকেন্দ্রিক না পৃষ্ঠকেন্দ্রিক না সরল, এগুলো বলে দেয়। তবে কিছু কমন যৌগ আছে যেগুলো জানতে হয়, বলে দেয় না। যেমন দেখো NaCl CaF2 এর FCC হয়, মানে পৃষ্ঠকেন্দ্রিক হয়। CaCl টা BCC মানে দেহকেন্দ্রিক হয়, এটা একটু মনে রাখাটা দরকার। আরেকটা যেটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লুরাইড, এটা একটা স্ট্রাকচার, ক্যালসিয়াম ফ্লুরাইড যেটা ফ্লুরাইড বলে CaF2, এটার কোঅর্ডিনেশন নাম্বার যেটা ক্যালসিয়াম 2 প্লাস এর কোঅর্ডিনেশন নাম্বার 8, F মাইনাস এর কোঅর্ডিনেশন নাম্বার 4। মলিকুলার ফর্মুলা থেকেই দেখেই বোঝা যাচ্ছে। দেখো ক্যালসিয়াম যে কটা আছে, ফ্লোরিন দেখো তার ডাবল আছে, তাই জন্য একটা ক্যালসিয়ামকে ঘুরে 8টা F মাইনাস থাকবে, একটা F মাইনাসকে ঘিরে 4টে Ca2 প্লাস থাকবে। CaF2 স্ট্রাকচার দেখলে বুঝতে পারবে ওইভাবে আছে, মানে মেন স্ট্রাকচার। তোমাকে তো স্ট্রাকচার আঁকতে পরীক্ষায় দেবে না, তো স্ট্রাকচার থেকে একটা NaCl এর স্ট্রাকচার দেখিয়ে তোমাকে আমি বুঝিয়ে দিলাম যে কোন এই জায়গাগুলো কোথা থেকে আসছে, তাই না? তো সেইভাবে একটা প্র্যাকটিক্যাল করে এই জিনিসটা আছে, তো এটা তোমাকে করে ফেলতে হবে, মনে রাখতে হবে। তো এখন যেটা বলার, দেখো আমি যদি বলি এখন যে CF2 তো পৃষ্ঠকেন্দ্রিক বা NaCl ও পৃষ্ঠকেন্দ্রিক, মানে কি পৃষ্ঠকেন্দ্রিক মানে একটা একক কোষে কটা পার্টিকেল থাকে, 4টে। তার মানে একটা একক কোষে NaCl কটা থাকে বলো তো, 4টে NaCl থাকবে, মানে 4টে Na প্লাস 4টে Cl মাইনাস, মানে 4টে NaCl। CF2 ও পৃষ্ঠকেন্দ্রিক, তার মানে একটা একক কোষে কটা CF2 থাকবে বলো তো, 4টে CF2। এবার 4টে CF2 মানে কি, 4টে Ca2 প্লাস আর 4 দুগুণে 8টা F মাইনাস, তার মানে 4টে Ca2 প্লাস আর 8টা F মাইনাস থাকবে একটা একক কোষে। বুঝা গেছে? এগুলোর আইডিয়া তুমি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস যেগুলো পড়েছো সেখান থেকে মোটামুটি মার্চ করে তুমি করে ফেলতে পারবে। এবার যেটা বলার, এই তোমার স্ট্রাকচার গেল, এখান থেকে বললাম যে ছোটখাটো যে ম্যাথগুলো আছে সেখান থেকে তুমি করে ফেলতে পারবে রেডিয়াস রেশিও থেকে। এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি, ওকে। এটা আমি মুচ্ছি, ম্যাগনেটিক প্রপার্টি নিয়ে আলোচনা করব। দেখো ম্যাগনেটিক প্রপার্টি নিয়ে আলোচনার প্রসঙ্গে আমি একটা কথা বলি। একটা পদার্থের মধ্যে ধরো সোডিয়ামের একটা টুকরো নিয়েছো,
সেই সোডিয়াম টুকরোর মধ্যে অসংখ্য সোডিয়াম পরমাণু আছে। বা তুমি একটা Fe2+ আয়ন নিয়েছো, একটা Fe2+ না, Fe2+ নিয়েছো কিছুটা, তার মধ্যে অসংখ্য Fe2+ আছে, আয়ন আছে। তো এখন কথাটা হচ্ছে, একটা পদার্থের মধ্যে যে অসংখ্য পরমাণু থাকে, ধরো একটা সোডিয়ামের খণ্ড নিয়েছে, তার মধ্যে কয়েক হাজার কোটি সোডিয়াম পরমাণু, কয়েক হাজার কোটি সোডিয়াম পরমাণু রয়েছে। তো সেই সোডিয়াম পরমাণুর মধ্যে এক একটা সোডিয়াম পরমাণুর আবার অনেক ইলেকট্রন রয়েছে। ধরো আমি যদি বলি সোডিয়াম, সোডিয়ামের 11 ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s1। দেখো এগুলো দেখো সব যুগ্ম ইলেকট্রন, এটা দেখো অযুগ্ম ইলেকট্রন। এই প্রসঙ্গে একটা কথা, যে ইলেকট্রন দুটো মশান থাকে, গতি থাকে, একটা হচ্ছে অরবাইটাল মোমেন্টাম আর একটা হচ্ছে স্পিন মোমেন্টাম। ইলেকট্রনগুলো যখন কক্ষপথে ঘোরে তখন সেটাকে বলা হয় অরবাইটাল মোমেন্টাম, আর ইলেকট্রনগুলো যখন কক্ষপথে ঘোরার সাথে সাথে ওই কক্ষপথের মধ্যে যে কক্ষক আছে, সেই কক্ষকের মধ্যে আবার কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ঘুরছে। তার মানে যদি আমি ঘূর্ণনটা ভাবি, এইভাবে কিন্তু ঘুরছে, মানে দু ধরনের মোশন থাকছে, একটা এইভাবে ঘুরছে আর একটা নিজের অক্ষের চারিদিকে কিন্তু ঘুরছে। তাহলে একটা অরবাইটাল মোমেন্টাম আর একটা স্পিন মোমেন্টাম। বোঝা গেল কথাটা? একটা এইভাবে ঘুরছে আর একটা ওইভাবে ঘোরার অবস্থায় কিন্তু আবার নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। তো এখন ইলেকট্রন এই যে ঘূর্ণন, এবং ইলেকট্রন যেহেতু একটা চার্জযুক্ত কণা, নেগেটিভ চার্জ, ফলে নিশ্চয়ই জানো একটা মুভিং অ্যান্ড চার্জড পার্টিকেল অবশ্যই তার ক্যারেক্টারিস্টিক্স একটা অনুচুম্বক তার মতো হবে। অর্থাৎ একটা ইলেকট্রনকে এক একটা ক্ষুদ্র চুম্বক রূপে ধরা যেতে পারে। এবং এই ধারণা থেকে আমরা কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে বিভিন্ন পদার্থ রাখলে দেখা গেছে বিভিন্ন আচরণ পাওয়া যাচ্ছে। সেই বেসিসে পদার্থগুলোকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। একটা প্যারাম্যাগনেটিক, একটা ডায়াম্যাগনেটিক, একটা ফেরোম্যাগনেটিক, একটা অ্যান্টিফেরোম্যাগনেটিক, আর একটা হচ্ছে ফেরিম্যাগনেটিক। এইভাবে ভাগ করা হয়েছে। এখন কথা হচ্ছে যে প্যারাম্যাগনেটিক, আমি আরেকটা ছবি দেখাতে পারলে ভালো হতো। প্যারাম্যাগনেটিক বা ডায়াম্যাগনেটিকের দেখো, ভাবো এই একটা সোডিয়ামের টুকরো, অসংখ্য সোডিয়াম পরমাণু রয়েছে। এই যে অসংখ্য সোডিয়াম পরমাণু রয়েছে, ওই সোডিয়াম পরমাণু যে ইলেকট্রন বিন্যাস করলাম, দেখলে সবগুলো যুগ্ম 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 হয়ে আছে, একটা অযুগ্ম আছে। তো এইখানে যে সোডিয়াম পরমাণুটা আছে না, যুগ্ম ইলেকট্রনগুলো কি হচ্ছে, একটা ঘূর্ণন আর একটা ঘূর্ণনকে প্রশমিত করে দিচ্ছে। তো যে অযুগ্ম ইলেকট্রনটার জন্য একটা চৌম্বক ভ্রামক প্রযুক্ত হবে, আর একটা পাশে পরমাণুর জন্য তার জন্য একটা চৌম্বক ভ্রামক। এরকম করে একটা পদার্থের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট দিকে কিন্তু চৌম্বক ভ্রামক প্রযুক্ত হবে, তাই না? তার জন্য এই টোটাল মানে পদার্থটার মধ্যে একটা সামগ্রিক একটা নিট চৌম্বক ভ্রামক ক্রিয়েট হবে। ফলে তুমি যদি বহিস্থ কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখো, তাহলে এই পদার্থটা অবশ্যই আকৃষ্ট হয়, মানে আকর্ষণ অনুভব করবে। এই পদার্থটাকে বলবো প্যারাম্যাগনেটিক পদার্থ, যেমন সোডিয়াম। এবার সোডিয়াম বাদে যদি কপার ভাবো, তাই না? কপারের ইলেকট্রনিক কনফিগারেশন 29, মানে লাস্ট আছে যে ইলেকট্রনিক কনফিগারেশন হবে 3d10 4s1, এখানেও অযুগ্ম ইলেকট্রন থাকছে। তো জিঙ্ক ভাবো, Zn 3d10 4s2, দেখো এই ইলেকট্রনিক কনফিগারেশনে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, তাই না? তাহলে ভাবো যদি এমন কোনো পদার্থ হয় যার মধ্যে সবই যুগ্ম ইলেকট্রন আছে, সবই
যুগ্ম ইলেকট্রন, যদি সব যুগ্ম ইলেকট্রন থাকে, কথাটা বুঝতে পারলে? প্রত্যেকটা মানে যেখানে অরবিটালের মধ্যে ইলেকট্রনগুলো আছে সব যুগ্ম ইলেকট্রন, মানে একটা ইলেকট্রনের ঘূর্ণন আরেকটা ইলেকট্রনের ঘূর্ণনের বিপরীতমুখী, ফলে নিট যে চৌম্বক ভ্রামকটা কি হবে? জিরো হবে না, লব্ধি চৌম্বক ভ্রামকটা। মানে এই ধরনের পদার্থকে তুমি যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখো, তাহলে সে কিন্তু বিকর্ষণ অনুভব করবে, সেটাকে বলছি ডায়াম্যাগনেটিক। এবার এই যে প্যারাম্যাগনেটিক পদার্থ, এর একটা রূপ হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থ। সেটা কি না, ফেরোম্যাগনেটিক পদার্থের টোটাল যে পদার্থটা না, সেই পদার্থকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক অঞ্চলে ভাগ করা যায়, যে অঞ্চলগুলোকে বলা হয় এক একটা ডোমেন। এই মানে একটা, এগুলো আণুবীক্ষণিক, সব আমি এরকম ভাবে আংলাম বলে দেয়, সব একটা আণুবীক্ষণিক অঞ্চল, এইভাবে অঞ্চলে ভাগ করা যায়, যেমন আয়রন, নিকেল, এইসব পদার্থ। এবং এই এই এক একটা ডোমেনে কিন্তু অসংখ্য পরমাণু রয়েছে, প্রায় 10⁻17 থেকে 10⁻21, মানে বুঝতে পারছো, 10⁻21 মানে কয়েক কোটি পরমাণু রয়েছে। তো এই যে পরমাণু এর মধ্যে রয়েছে, এর মধ্যে অযুগ্ম ইলেকট্রনের জন্য একটা লব্ধি ভ্রামক প্রযুক্ত হবে। ধরা যাক লব্ধি ভ্রামকের অভিমুখ এইদিকে হলো, এখানে লব্ধি ভ্রামকের অভিমুখ ধরো এইদিকে হলো, এই ডোমেনের লব্ধি ভ্রামকের অভিমুখ এইদিকে হলো, এই ডোমেনে লব্ধি অভিমুখের ভ্রামক এইদিকে হলো, ধরো এইটা পদার্থ। আচ্ছা ভাবো তো, দেখো টোটাল, দেখো সেই দেখো নির্চৌম্বক ভ্রামক দেখো জিরো হচ্ছে, দেখো এইটার অভিমুখ এইটার অভিমুখ প্রসারিত হয়ে যাচ্ছে, এইটার অভিমুখ এইটার অভিমুখ প্রসারিত হয়ে যাচ্ছে। মানে এই যে চৌম্বক ভ্রামক, প্রত্যেকটা ডোমেনের যে চৌম্বক লব্ধি চৌম্বক ভ্রামক গুলো আছে, দেখো সেটা পুরো অবিন্যস্ত হয়ে আছে, এবং সামগ্রিক চৌম্বক ভ্রামকটা দেখো জিরো হয়ে আছে। আছে তো? তো এটা ফেরোম্যাগনেটিক হলো কিভাবে? এই পদার্থটা যদি একটা স্ট্রং চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয় না, তখন ওই চৌম্বক ক্ষেত্রের অভিমুখে সবকটা ডোমেনের চৌম্বক ভ্রামক, অর্থাৎ লব্ধি চৌম্বক ভ্রামক একটা নির্দিষ্ট দিকে সজ্জিত হয়ে যাবে, এবং একটা স্ট্রং চৌম্বক ভ্রামক প্রযুক্ত হবে, একটা নির্দিষ্ট পার্টিকুলার দিকে একটা চৌম্বক ভ্রামক প্রযুক্ত হবে। তখন এইটা চৌম্বকত্বটা খুব অনেক বেশি প্যারাম্যাগনেটিকের থেকে, এবং এইভাবে চৌম্বকত্ব লাভ করলে সেটা স্থায়ী চুম্বকে পরিণত হয়। চৌম্বকত্ব কখনোই লোপ পায় না, মানে চৌম্বকত্ব তারপরে যদি তুমি আবার সরিয়েও নাও, তখনও কিন্তু চৌম্বকত্বটা থাকে। এবার দেখো এরকমই পদার্থ যাতে ডোমেনে ভাগ করা যায়, মানে অসংখ্য ডোমেন আছে, সেই ডোমেনের মধ্যেই যদি দেখা যায় যে এইরকমই আছে, এই ডোমেনের যে পরমাণু, তার মধ্যে যে ইলেকট্রন, তার জন্য যে চৌম্বক ভ্রামক, লব্ধি ভ্রামক, ধরো এইদিকে অভিমুখ আছে, ধরো এই ডোমেনেও অযুগ্ম ইলেকট্রন আছে, কিন্তু তার যে লব্ধি ভ্রামকটা এইদিকে, এখানে আবার এইদিকে, এখানটা ভাবো এইদিকে। তখন ভাবো অযুগ্ম ইলেকট্রন থাকা সত্ত্বেও, অযুগ্ম ইলেকট্রন থাকা সত্ত্বেও প্রত্যেকটা ডোমেনের চৌম্বক ভ্রামক পরস্পর বিপরীতমুখী হওয়ায় একই সংখ্যায়, তার জন্য কিন্তু লব্ধি ভ্রামকটা তখন আবার জিরো হয়ে যাচ্ছে, তাই না? তখনও চৌম্বক ভ্রামক শূন্য। আবার এরকম হতে পারে, এইরকম একটা হলো, এরকম একটা হলো, আর একটা এরকম হলো, আর একটা এইরকম হলো। মানে দেখো এইটা কিছুটা প্রশমিত হলেও এই দুটো দেখো একই দিকে থাকার জন্য, তার জন্য কিছুটা হলে চৌম্বক ভ্রামক থাকবে। মানে লব্ধি চৌম্বক ভ্রামকের মানটা অতটা স্ট্রং না হলেও, ক্ষীণ হলেও মানে আছে, সেই ধরনের পদার্থ হতে পারে। তো তার জন্য আবার দু ধরনের পদার্থ হচ্ছে, একটা অ্যান্টি ফেরোম্যাগনেটিক আর একটা ফেরিম্যাগনেটিক। তো ফার্স্টই বললাম প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, তারপর ফেরোম্যাগনেটিক বললাম, আর এই যে দুটো লাস্ট দেখালাম এটা হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিক আর ফেরিম্যাগনেটিক। এই 5 রকম পদার্থ। তাহলে তাদের ওই ইলেকট্রন যে বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাসে যে চৌম্বক ভ্রামকের অভিমুখ, তার উপর নির্ভর করে এই 5 রকম পদার্থ, সেই 5 রকম পদার্থ যাদের চৌম্বক ধর্মটা আলাদা আলাদা। ঠিক আছে, এই হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি। তো আমি টোটাল বেসিক জায়গাটা আমি এই কটা ক্লাসে সলিড স্টেট মোটামুটি শেষ করে দিলাম। তো আশা করি যে বেসিক জায়গাটা আমি তোমাকে ক্লিয়ার করলাম, দেখো যতটা কম সময়ে যতটা বেসিক আমি তোমাকে বলে দিতে পারবো, তারপরে তুমি যদি ওটা করো,
পুরোটা একটা ভালো কনসেপশন তৈরি হবে। এবং আশা করি কোশ্চেন ব্যাংক, মডেল সেট বা ডে প্ল্যানার যা দিচ্ছি বা আরও আদার্স যে কোশ্চেন আছে, আশা করি কোনো প্রবলেম হবে না, সব কোয়েশ্চেন তুমি সলভ করতে পারবে। হ্যাঁ, তো প্রত্যেকটা ক্লাস যত্ন সহকারে পড়ো। সলিড স্টেট এখানেই শেষ করলাম। ছোট্ট ক্লাস হলেও কিন্তু তার কনসেপ্ট, তার বেসিক জায়গাটা আমি বলে দিয়েছি। এবার তোমরা কিন্তু টেক্সট বইটা ফলো করে ভালো করে বুঝবে। আর ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো তো আছেই। তো তোমরা যদি কোনো ডাউট থাকে এর মাঝে আমাকে জানাবে অবশ্যই। ওকে, সলিড স্টেট পুরো চ্যাপ্টার ক্লোজ হল। ওকে, বাই, গুড নাইট।